where the mind is without fear and the head is held high, where knowledge is free. ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভ্রবিতান সাহা, পদার্থবিদ্যা বিভাগ, মালদা জেলা স্কুল। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে যে অনলাইন টেলিক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই টেলিক্লাসে আমি তোমাদের ইউনিট 1 পড়াচ্ছিলাম। ইতিমধ্যে বিগত ক্লাসগুলিতে আমাদের তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব অধ্যায়গুলি পড়া হয়ে গেছে। আশা করছি তোমরা বাড়িতে বসে টিভিতে ভালো করে ক্লাসগুলো ফলো করছো এবং তারপরে তোমরা পাঠ্যপুস্তকটা ভালো করে পড়ছো। আশা করছি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো আজকে আমাদের যে পাঠ্য টপিক সেটা হচ্ছে ইউনিট 1-এর চ্যাপ্টার 4, ধারক এবং ধারকত্ব। অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইচএসের জন্য তো বটেই, এবং আদার্স যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা তোমরা দাও সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকে আমাদের শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য যে চ্যাপ্টার সেটা হচ্ছে ধারক এবং ধারকত্ব, ক্যাপাসিটার এবং ক্যাপাসিট্যান্স। আচ্ছা, আমরা যদি কোনো বস্তুকে তাপ দিই তাহলে কি হবে? ধরো কোনো বস্তু আছে, একে আমি তাপ দিলাম, তাহলে তার উষ্ণতা বাড়বে। তাপ যদি কমিয়ে দিই তাহলে এর উষ্ণতা বৃদ্ধি কমে যাবে। একই রকমভাবে আমরা যদি কোনো পরিবাহীকে ধনাত্মক আধান দিই তাহলে কিন্তু তার বিভব বাড়বে, এবং আধান যদি কমিয়ে দিই তাহলে কিন্তু বিভব কমে যাবে। তাহলে আমরা যদি তাপের সঙ্গে যদি আমরা আধানকে তুলনা করতে পারি তাহলে কিন্তু আমরা তাপমাত্রা বা উষ্ণতার সঙ্গে কিন্তু বিভবকে আমরা তুলনা করতে পারছি। এইবার ধরো তুমি আলাদা আলাদা দুটো মেটেরিয়াল নিয়েছো, একটা মনে করো আয়রন, একটা মনে করো কপার। ধরো আলাদা আলাদা দুটো মেটেরিয়াল নিয়েছো, একটা লোহা এবং একটা তামা। এদেরকে তুমি যদি সেম পরিমাণ তাপ দাও, অর্থাৎ দুটি বস্তুতেই তুমি এইচ পরিমাণ তাপ দিয়েছো, তাহলে একটা কথা বলো তো, যে এদের কি উষ্ণতা বৃদ্ধি সমান হবে? এদের কিন্তু উষ্ণতা বৃদ্ধি মোটেই সমান হবে না। একটি বস্তুর উষ্ণতা যদি বাড়ে T1, তাহলে অপর বস্তুর টেম্পারেচার রাইজ হবে T2। কেন এরকম ঘটলো? কারণ দুটি বস্তুতে একই পরিমাণ তাপ দেওয়া সত্ত্বেও তাদের টেম্পারেচার রাইজ দুরকম হয়েছে। কেন? কারণ তাদের থার্মাল ক্যাপাসিটি আলাদা, অর্থাৎ তাপ গ্রাহিতা কিন্তু একই নয়, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা তাদের ভিন্ন। এই জন্যই কিন্তু দুটি বস্তুকে যদি আমরা একই পরিমাণ তাপ দিই তাহলে তাদের তাপমাত্রার যে বৃদ্ধিটা সেটা দুরকম হচ্ছে। একই রকমভাবে আমরা যদি দুটো পরিবাহীকে সেম পরিমাণ যদি আমরা আধান দিই, দুটোতেই যদি কিউ পরিমাণ আধান দিই, তাহলে কিন্তু এই দুটো পরিবাহীরও কিন্তু বিভবের বৃদ্ধি কিন্তু আলাদা আলাদা হবে। একটা পরিবাহীতে যদি বিভবের বৃদ্ধি V1 হয়, আরেকটা পরিবাহীতে বিভবের বৃদ্ধি হবে V2। অর্থাৎ আধান দিলে বিভব বাড়ছে ঠিকই, কিন্তু বিভবের বৃদ্ধি কতটা হবে সেটা কিন্তু শুধুমাত্র আধানের ওপর ডিপেন্ড করছে এমনটা নয়। বিভব আধান দিলে বিভব কতটা বাড়ছে সেটা কিন্তু নির্ভর করবে পরিবাহীর প্রকৃতির ওপর, পরিবাহীর ক্ষেত্রফলের ওপর, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপর,
এবং অন্যান্য পরিবাহীর উপস্থিতির ওপর কিন্তু নির্ভর করবে তার বিভবটা কতটা বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কোনো পরিবাহীতে আমরা যদি আধান দিই তাহলে তার বিভবটা বাড়ছে। কোনো পরিবাহীতে আমরা যদি কিউ পরিমাণ তাপ দিই তাহলে তার বিভবটা বাড়ছে, অর্থাৎ কিউ আর ভি পরস্পরের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এবার তোমরা জানো যে সমানুপাতিক চিহ্ন ওঠাতে গেলে আমাদের একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু সি ভি, এবং এই যে কনস্ট্যান্টটা আমরা নিয়ে আসলাম তার নামই হচ্ছে ধারকত্ব। এবং অন্যান্য কনস্ট্যান্টের মতো কিন্তু ধারকত্বের কোনো একটা স্থির মান কিন্তু নেই, এটা একটা কনস্ট্যান্ট এবং এর মান কিসের উপর নির্ভর করে? সি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কী বলতে পারি? সি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি কিউ বাই ভি। তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে ক্যাপাসিটেন্সের মান বা ধারকত্বের মান পরিবাহীতে প্রদত্ত আধান এবং তার বিভবের উপর নির্ভর করে, কিন্তু তা না। আমরা পরবর্তীকালে দেখব যে ধারকত্বের মান আধান এবং বিভব ছাড়াও আরও কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরিবাহীর ক্ষেত্রফল, তার আকৃতি, পারিপার্শ্বিক অন্যান্য মাধ্যমের কী প্রকৃতি, এবং অন্যান্য এর আশেপাশে অন্যান্য কোনো পরিবাহী আছে কি না তার উপরও কিন্তু ধারকত্বের মানটা নির্ভর করে। তাহলে আমরা কি দেখতে পেলাম? ধারকত্ব মানে হচ্ছে আধান ডিভাইডেড বাই বিভব। ধারকত্ব মানে আধান ডিভাইডেড বাই বিভব। তাহলে আমরা কি বলতে পারি? ধারকত্ব, তোমাকে যদি বলে যে ধারকত্ব কাকে বলে, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বাড়ানোর জন্য যে আধানের প্রয়োজন তাকেই আমরা ধারকত্ব বলবো। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বাড়ানোর জন্য যে আধান দরকার তাকেই আমরা ধারকত্ব বলবো। আচ্ছা, এইবার আমরা ধারকত্বের একক পড়ব, এবং ধারকত্ব কিন্তু একটা স্কেলার রাশি, অবশ্যই আধান এবং বিভব দুজনের স্কেলার, তাই জন্য ধারকত্বের একক সিজিএস এসআই। সিজিএস একক এর নাম হচ্ছে, ধারকত্বের সিজিএস এককের নাম হচ্ছে ইএসইউ ধারকত্ব, ইএসইউ, বা একে স্ট্যাট ফ্যারাডও বলে, এবং এসআইতে এই এককের নাম হচ্ছে ফ্যারাড, বা স্মল এফ দিয়েও লেখে, ক্যাপিটাল এফ দিয়ে লেখে। তাহলে স্ট্যাট ফ্যারাড আমরা কাকে বলবো? তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এক স্ট্যাট ফ্যারাড বা এক ইএসইউ ধারকত্ব সমান সমান এক ইএসইউ আধান ডিভাইডেড বাই এক ইএসইউ বিভব। তাহলে আমরা এক ইএসইউ ধারকত্ব কাকে বলবো? এখান থেকেই তাহলে তোমরা বলতে পারো যে কোনো পরিবাহীর বিভব এক ইএসইউ বাড়ানোর জন্য তাকে যদি এক ইএসইউ আধান দিতে হয় তাহলে সেই পরিবাহীর ধারকত্ব হচ্ছে এক ইএসইউ ধারকত্ব, বা যাকে আমরা এক স্ট্যাট ফ্যারাডও বলতে পারি। তাহলে আমরা এক স্ট্যাট ফ্যারাড কাকে বলবো? কোনো পরিবাহীর বিভব এক ইএসইউ বাড়ানোর জন্য যদি আমাকে এক ইএসইউ আধান দিতে হয় তাহলে আমরা বলবো ওই পরিবাহীর ধারকত্ব হচ্ছে এক ইএসইউ। আচ্ছা, তাহলে স্ট্যাট ফ্যারাড হয়ে গেল, এক ইএসইউ মানেই হচ্ছে স্ট্যাট ফ্যারাড। আর এক ফ্যারাড কাকে বলবো? এক ফ্যারাড মানে বুঝতেই পারছো যে আধানের এসআই একক ডিভাইডেড বাই ভোল্টেজের এসআই একক, তাহলে আমরা বলতে পারি 1 কুলম্ব বাই 1 ভোল্ট। তাহলে কি বিষয়টা হচ্ছে এক ফ্যারাড কাকে বলবো? যে কোনো পরিবাহীকে যদি 1 কুলম্ব আধান দিলে যদি তার ভোল্টেজ 1 বিভব বৃদ্ধি পায় তাহলে আমরা সেই পরিবাহীর ধারকত্বকে বলবো 1 ফ্যারাড। ঠিক আছে, কি বললাম? যে কোনো পরিবাহীতে যদি আমরা 1 কুলম্ব আধান দিই এবং তার ফলে যদি তার বিভব 1 ভোল্ট হয় তাহলে সেই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড। তো এই হচ্ছে বিষয়টা।
তাহলে আমরা প্রত্যেকবার কি করেছি, প্রত্যেকবার আমরা একক বার করেছি এবং একক দ্বয়ের মধ্যে সম্পর্ক বার করেছি, সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। এখানেও আমরা বার করব স্ট্যাট ফ্যারাড এবং ফ্যারাডের মধ্যে সম্পর্ক। চলো বার করে দেখি কীরকম হয় সম্পর্কটা। এক ফ্যারাড মানে 1 কুলম্ব ডিভাইডেড বাই 1 ভোল্ট। 1 কুলম্ব মানে 3 × 10⁹ ESU ডিভাইডেড বাই 1 ভোল্ট মানে 1 × 300 স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। তাহলে এইটা হয়ে যাচ্ছে 300টা যদি উপরে চলে যায় তাহলে 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাড। এটা আমাদের মনে রাখলে সুবিধা হয়, কারণ প্রত্যেকবার তো আমরা পরীক্ষার সময় খুব কাজে লাগে এইটা, তো প্রত্যেকবার তো আমাদের বের করে করা অসুবিধা, তাই জন্য যদি মনে রাখতে পারো তাহলে এটা ভালো হয়। 1 ফ্যারাড মানে হচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে 1 ফ্যারাড কিন্তু খুব উচ্চমানের একটা একক। তো আমরা সাধারণত যেটা, এবং ফ্যারাডটাই ব্যবহারিক একক, স্ট্যাট ফ্যারাডটা ব্যবহারিক একক নয়, এবং আমরা ফ্যারাডের ছোট একক ব্যবহার করি। 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড, এবং 1 পিকোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻12 ফ্যারাড। এইটা তোমাদের মনে রাখতে হবে। 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6 ফ্যারাড, 1 পিকোফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ধারকত্বের মাত্রাটা দেখব। সি এর মাত্রা ইকুয়াল টু কিউ এর মাত্রা বাই ভি এর মাত্রা। আচ্ছা, ভি মানে হচ্ছে ডাব্লু বাই কিউ, এর আগের ক্লাসেই পড়িয়েছি তোমাদের। ডাব্লুর মাত্রা বাই কিউ এর মাত্রা, তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ স্কোয়ারের মাত্রা ডিভাইডেড বাই ডাব্লুর মাত্রা। তাহলে কিউ স্কোয়ারের মাত্রা হচ্ছে আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই কার্যের মাত্রা, সেটা হচ্ছে ml 2t-2। তাহলে এটা করলে কত হচ্ছে, m-1 l-2 t4 i স্কোয়ার। কত দাঁড়াচ্ছে, m-1 l-2 t4 i স্কোয়ার। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 1 নম্বরের অবজেক্টিভ পরীক্ষার সময় খুবই দিয়ে দেয়। আচ্ছা, এইবার তোমাদের যেটা বলবো আমি সেটা হচ্ছে যে ধারকত্ব তো ধারকত্ব আমরা কি শিখলাম, ধারকত্ব মানে হচ্ছে কিউ বাই ভি, আধান ডিভাইডেড বাই ভোল্টেজ। তো সচরাচর আমাদের দেখে যা মনে হচ্ছে যে ধারকত্ব দুটো বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীকে আমি কী পরিমাণ আধান দেবো এবং তার ফলে তার কী পরিমাণ ভোল্টেজটা বাড়বে। কিন্তু এই দুটো জিনিস ছাড়াও ধারকত্ব আরও 3টে বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে যে পরিবাহীর ক্ষেত্রফল ও আকৃতি, পরিবাহীর ক্ষেত্রফল ও আকৃতি। 2 নম্বর পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, এবং 3 নম্বর অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহীর উপস্থিতির মধ্যে 99%ই হবে প্রায় ভূমি সংলগ্ন বা গ্রাউন্ডেড থাকবে, যেটা আমরা দেখব আমরা যখন ধারক পড়াবো এর পরবর্তী ক্লাসে। হ্যাঁ,
ধারক যখন আমরা পড়াবো তখন দেখব যে ধারকের যে গঠন সেটার জন্য আমাদের কিন্তু একটা গ্রাউন্ডেড কন্ডাক্টরও লাগবে। তো যাই হোক, তো সেটা আমরা পরে করব। তো আপাতত তোমরা জেনে রাখো যে ধারকত্ব এই দুটো বিষয় ছাড়াও আরও এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহীর ক্ষেত্রফল ও আকৃতি, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি এবং অন্যান্য পরিবাহীর উপস্থিতি। এটা ভূমি সংলগ্ন বা ভূ সংলগ্ন। ঠিক আছে, আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে পরিবাহী গোলকের ধারকত্ব কত হয়। পরিবাহী গোলকের ধারকত্ব এইটা আমরা মিটিয়ে দিই। এখানে আমাদের হয়ে গেছে এটা। পরিবাহী গোলকের ধারকত্ব ধরো আর ব্যাসার্ধের একটা পরিবাহী গোলক আমরা কল্পনা করলাম। আর ব্যাসার্ধের একটা পরিবাহী গোলক যাকে আমরা কিউ আধানে আহিত করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমাদেরকে অনেক দিন আগে বলেছি, যখন তড়িৎ ক্ষেত্র পড়াই তখনই বলে দিয়েছি যে যখনই আমরা কোনো একটা পরিবাহী আহিত গোলকের বাইরের কোনো বিন্দুতে বা নিকটস্থ কোনো বিন্দুতে সেই আধানের প্রভাব যখন আমরা আলোচনা করব, তখন আমাদের এটা ধরে নিতে হবে যে তার আধান সবসময় তার কেন্দ্রে অবস্থান করে। এটা তোমরা জানো। অর্থাৎ আমরা ধরে নেব যে এখানে এই আধানটা প্লাস কিউ এখানে সেন্টারে আছে, পরিবাহী গোলকের সেন্টারে আছে। তাহলে আমরা তোমাকে যদি বলি পরিবাহী গোলকের বিভব কত হবে, পরিবাহী গোলকের বিভব সেটা কত হবে, ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, পরিবাহী গোলকের বিভব। তাহলে আমাদের ধারকত্ব বার করতে হবে। একটু আগেই আমরা দেখলাম ধারকত্ব মানে কিউ বাই ভি। আচ্ছা, এবার যদি মানটা বসিয়ে দিই এখানে, ভি এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, কিউ ইন্টু 4πε0 ইন্টু আর বাই কিউ। কিউ কিউ ক্যান্সেল হলো, তাহলে থাকলো হচ্ছে 4πε0 ইন্টু আর। আচ্ছা, এইবার এই 4πε0 এর মানটা কত? তোমাদের যখন তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম তখন বলেছিলাম যে 1/4πε0 এর মানটা হয় হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে এর মানটা এর অনন্য হবে, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আর ডিভাইডেড বাই 9 × 10⁹। যেহেতু সিজিএসে করছি তাই জন্য ক্যাপাসিট্যান্সের একক হবে, সরি এসআইতে করছি তাই জন্য ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড হবে। তাহলে আমি যদি এসআইতে কোনো গোলাকার আহিত পরিবাহীর ধারকত্বের মান পেলাম আর বাই 9 × 10⁹ ফ্যারাড। তাহলে যদি আমাকে কোনো গোলাকার আহিত পরিবাহীর ব্যাসার্ধ বলে দেওয়া থাকে তাহলে কিন্তু অতি সহজেই আমি এই ফর্মুলা ব্যবহার করে ক্যাপাসিট্যান্সের মানটা পেয়ে যাব। আচ্ছা, এবার যদি সিজিএস পদ্ধতি বলে, সিজিএস পদ্ধতিতে তোমরা জানো এই টার্মটা অ্যাবসেন্ট থাকে, 4πε টার্মটা। তাহলে সিজিএস পদ্ধতিতে এই টার্মটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সি ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে। তাহলে কি বিষয়টা দাঁড়াচ্ছে, এর কি সিগনিফিকেন্স, সি ইকুয়াল টু আর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিজিএস পদ্ধতিতে এবং বায়ু মাধ্যমে কোনো গোলাকার আহিত পরিবাহীর যা ধারকত্ব সেটা হচ্ছে ওই পরিবাহী গোলকের যা ব্যাসার্ধ তার সাংখ্যমানের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমি আরেকবার বলছি, সি ইকুয়াল টু আর কথাটির কী মানে, যে কোনো গোলাকার আহিত পরিবাহীর ধারকত্ব সিজিএস পদ্ধতিতে সেটা কত, সেটা তার
ব্যাসার্ধের, সেই গোলাকার আহিত পরিবাহীর ব্যাসার্ধের সাংখ্যমানের সঙ্গে সমান, কিন্তু ইউনিট কিন্তু আলাদা হবে। ক্যাপাসিটেন্সের একক হবে স্ট্যাট ফ্যারাড, আর এর একক হবে সেন্টিমিটারে। অর্থাৎ তোমাকে যদি বলে দেওয়া থাকে যে কোনো গোলাকার আহিত পরিবাহীর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে তার ধারকত্ব কত, তখন তুমি অতি সহজেই বলে দিতে পারবে সিজিএসে যেহেতু বলে দেওয়া আছে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, সেই জন্য সেই গোলাকার আহিত পরিবাহীর ধারকত্ব হবে 10 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা যেটা পড়ব সেইটা হলো আহিত পরিবাহীর স্থিতিশক্তি। আহিত পরিবাহীর স্থিতিশক্তি খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য, মাঝে মধ্যেই পরীক্ষার সময় দিয়ে দেয়। আহিত পরিবাহীর স্থিতিশক্তি, প্রথমেই বলে রাখি যে এই স্থিতিশক্তি যে বের করার যে মেথডটা, সেটা কিন্তু তোমাদের বইতে দুরকমভাবে দেওয়া আছে। একটা নর্মাল অ্যালজেব্রিক মেথড, একটা বাই ইন্টিগ্রেশন মেথড। তো আমি তোমাদের এখানে অ্যালজেব্রিক মেথডটাই করাচ্ছি, কারণ তোমরা হয়তো বা প্রত্যেকে এখনও ইন্টিগ্রেশন করে উঠতে পারোনি, তাই জন্য আমরা এখানে আহিত পরিবাহীর স্থিতিশক্তি আমরা নর্মাল অ্যালজেব্রিক মেথডেই বের করছি। তো এর 3 রকম মান আছে, আমরা এক্ষুনি পড়ব। ডাব্লু ইজুকাল টু কিউ স্কোয়ার বাই 2c, ডাব্লু ইজুকাল টু হাফ সি ভি স্কোয়ার, ডাব্লু ইজুকাল টু হাফ কিউ ইন্টু ভি। এর 3 রকম ফর্মুলা আছে, এগুলো আমরা এক্ষুনি বার করব। স্থিতিশক্তির ফর্মুলা অত্যন্ত ইম্পর্টেন্ট, নিউমেরিক্যালসের জন্যও খুব ইম্পর্টেন্ট, তো এইগুলো আমরা বার করব এখন। ঠিক আছে? তো স্থিতিশক্তি বিষয়টা কি? স্থিতিশক্তি বিষয়টা অনেকের কাছেই ক্লিয়ার নেই বা ক্লিয়ার থাকে না। নিউটনিয়ান মেকানিক্স কি বলছে? নিউটনিয়ান মেকানিক্সে তোমরা পড়েছো এর আগে যে ইপি পোটেনশিয়াল এনার্জি, সেটা হয় হচ্ছে mgh, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবং এইচ হচ্ছে উচ্চতা, অর্থাৎ যে উচ্চতায় তুমি বস্তুটাকে নিয়ে যাচ্ছ সেইখানে তার পোটেনশিয়াল এনার্জি, নিউটনিয়ান মেকানিক্সে। কিন্তু আমরা এখন পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক ফিজিক্স, সেখানে তোমাদেরকে বারবার বলা হয়েছে সেইখানে স্থিতিশক্তির ফর্মুলাটা হয় কিউ ইন্টু ভি। কিন্তু এটা কোত্থেকে আসলো? কিউ ইন্টু ভি কোত্থেকে আসলো? দেখো, আমি একটা পরিবাহী নিচ্ছি, প্রথমে এর মধ্যে চার্জ ছিল না, কোনো চার্জ নেই, তাই জন্য এর বিভবও নেই। এইবার আমি একে কিউ পরিমাণ চার্জ দিলাম, যার ফলে এর বিভব বেড়ে হলো ভি। তাহলে কোনো পরিবাহীকে আমি যখন আধানটা দেব, তখন তো আমাকে বাইরে থেকে কিছু কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্যটা কোথায় যাবে? সেই কৃতকার্যটাই এই পরিবাহীর মধ্যে সঞ্চিত থাকবে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। সেই স্থিতিশক্তির মানটাই হচ্ছে কিউভি। আমাকে যখনই কোনো পরিবাহীকে আধানটা দিতে হবে, তখনই আমাকে বাইরে থেকে কিছু কৃতকার্য করতে হবে, যে কৃতকার্যটা পরিবাহীর মধ্যে জমা থাকে স্থিতিশক্তি হিসাবে। আচ্ছা, এইবার তোমাকে আমি বললাম একটা পরিবাহীকে তুমি কিউ পরিমাণ চার্জ দাও, কিন্তু তুমি কিউ পরিমাণ চার্জ একবারে দিতে পারবে না, তোমাকে অল্প অল্প করে দিতে হবে। তাহলে প্রথমে এর মধ্যে চার্জ ছিল না, তুমি আস্তে আস্তে কিউ পরিমাণ চার্জ দিচ্ছ, তাহলে প্রথমে যখন চার্জ ছিল 0, তখন তার বিভবও ছিল 0। আস্তে আস্তে চার্জ তুমি বাড়িয়ে 0 থেকে কিউ করলে, তখন পোটেনশিয়াল, তখন তার বিভব বেড়ে হলো ভি।
তবে তুমি যখন আধানটা দিচ্ছ তখন কোনো পার্টিকুলার টাইমে কিন্তু এই পরিবাহীর বিভব সেরকমভাবে কিন্তু কিছু থাকবে না। হ্যাঁ, আধানটা দেওয়ার সময় পরিবাহীর কোনো পার্টিকুলার বিভব থাকবে না। আচ্ছা, কিন্তু তুমি যখন সম্পূর্ণ আধান তোমার দেওয়া হয়ে যাবে কিউ পরিমাণ আধান, তখন তার পোটেনশিয়াল বেড়ে হবে ভি। অর্থাৎ বিভবের গড় বৃদ্ধি কত, এখান থেকে বুঝতেই পারছো বিভবের গড় বৃদ্ধি, সেটা প্রাথমিক বিভব ছিল 0, অন্তিম বিভব ভি, তাহলে গড় বৃদ্ধি হচ্ছে 0 প্লাস ভি বাই 2, দ্যাট ইজ ভি বাই 2। তাহলে বিভবের গড় বৃদ্ধি দাঁড়ালো ভি বাই 2। তাহলে কৃতকার্য কত হবে, তুমি কত কৃতকার্য করলে? ওই বিভব বাড়াতে তোমাকে আধান দিয়েছো তুমি কিউ, আর তার ফলে বিভব বেড়েছে ভি বাই 2, তাহলে কৃতকার্য কত তুমি করলে? সেটা হচ্ছে যে আধান ইন্টু ভোল্টেজের বৃদ্ধি। তাহলে আধান কৃতকার্য হবে আধান ইন্টু বিভবের গড় বৃদ্ধি, দ্যাট ইজ আধান মানে কিউ ইন্টু বিভবের গড় বৃদ্ধি মানে ভি বাই 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হাফ কিউ ভি। আচ্ছা, হাফ কিউ ভি যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা কিউ ইজিক্যাল টু সিভি আমরা জানি। তাহলে কিউ এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এখানে পেয়ে যাব হাফ সিভি স্কোয়ার ইজিক্যাল টু, এখানে যদি ভি এর মানটা বসাই, ভি এর মান অর্থাৎ কিউ বাই সি, তাহলে পেয়ে যাব কিউ স্কোয়ার বাই 2সি। অর্থাৎ এই যে আমি কৃতকার্য করলাম ডাব্লু পরিমাণ, সেই কৃতকার্যই বস্তুর মধ্যে পরিবাহীর মধ্যে জমা থাকলো অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি, এবং তার রাশিমালা কত? রাশিমালা হচ্ছে হাফ কিউ ভি ইজিক্যাল টু হাফ সিভি স্কোয়ার ইজিক্যাল টু কিউ স্কোয়ার বাই 2সি। তো এটা যেহেতু কৃতকার্য অর্থাৎ শক্তি হিসাবে জমা থাকবে, তাই জন্য সিজিএস পদ্ধতিতে এর একক হবে আর্গ। এবং এইগুলোর একক হবে যথাক্রমে ধারকত্বের একক হবে ইএসইউ বা স্ট্যাট ফেরাড, ভোল্টেজের একক স্ট্যাট ভোল্ট, এবং আধানের একক ইএসইউ হবে, এবং শক্তির একক এসআইটা হবে জুল। হ্যাঁ, যদি তোমার আধানের একক হয় হচ্ছে কুলম, ভোল্টেজের একক ভোল্ট, এবং ধারকত্বের একক ফ্যারাড হয়। তাহলে এই হচ্ছে একক। এবং আহিত পরিবাহী স্থিতিশক্তির রাশিমালা আমরা পেলাম ডাব্লিউ ইজিক্যাল টু হাফ কিউ ভি ইজিক্যাল টু হাফ সিভি স্কোয়ার ইজিক্যাল টু কিউ স্কোয়ার বাই 2সি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পরিবাহীতে আধান বন্টন। পরিবাহীতে আধান বন্টন, এর মধ্যে অ্যাকচুয়ালি 3টে টপিক আমাদের পড়তে হয়। সেটা হচ্ছে যে তোমাকে দুটো সেম পোটেনশিয়ালের পরিবাহী দেওয়া থাকবে, সমবিভব সম্পন্ন দুটো পরিবাহীর মধ্যে কিভাবে আদান বন্টিত হয় সেটা তোমাকে করতে হবে প্রথমে। তারপরে আমরা করব ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহীর মধ্যে কিভাবে আদান বন্টিত হয়, এবং তারপরে আমরা পড়ব যে আধান বন্টিত হওয়ার পরে শক্তির আদৌ কোনো অপচয় হয় না শক্তি সাশ্রয় হয়, কি হয় সেটা আমরা পড়ব। তো পরিবাহীতে আধান বন্টন, তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সমবিভব সম্পন্ন পরিবাহীতে আধান বন্টন। সমবিভব সম্পন্ন পরিবাহীতে আধান বন্টন। আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে আমরা দুটো পরিবাহী নেব। ধরো দুটো পরিবাহী আমরা নিচ্ছি, গোলাকার পরিবাহী, এবং প্রথমে কিন্তু এর মধ্যে চার্জ নেই, এবং এর একটা হাতও লাগছি
যেটা অন্তরক হাতল, এর মধ্যে কোনো আধান থাকতে পারবে না। এই পরিবাহীর নাম দিয়ে দিলাম এ, এবং এখানে আরেকটা পরিবাহী, গোলাকার পরিবাহী নিচ্ছি আমি, যার অন্তরক হাতল বি। তো এদেরকে সমবিভব সম্পন্ন পরিবাহী বলেছে। সমবিভব সম্পন্ন অর্থাৎ এদেরকে কিন্তু একটা সরু তার দ্বারা যুক্ত করা থাকবে। আমরা আসছি, পরে আসছি কেন আমরা সরু তার দিয়ে যুক্ত করব, হ্যাঁ, কেন সরু তার দিয়ে যুক্ত করলে বিভব সমান হবে সেটা আমরা পরে বলবো এর পরবর্তী টপিকে। তো আপাতত আমরা ধরে নিচ্ছি দুটো পরিবাহী যারা সরু তার দিয়ে কানেক্টেড। সমবিভব বলেছে, তার মানে ধরে নিলাম দুটোরই বিভব ভি। এর ধারকত্ব, এ গোলকের ধারকত্ব ধরে নাও সি, বি পরিবাহী গোলকের ধারকত্ব ধরে নাও সি টু। এবং এ গোলকের ব্যাসার্ধ ধরে নাও আর ওয়ান, বি গোলকের ধরে নাও আর টু। তাহলে প্রথমে অনাহিত ছিল, এবার তোমাকে আমি কিউ পরিমাণ চার্জ দিলাম। কিউ পরিমাণ চার্জ দিয়ে বললাম যে তুমি এই কিউ পরিমাণ চার্জ এ আর বি পরিবাহী গোলকের মধ্যে বণ্টিত করে দাও। তাহলে তুমি কিভাবে বণ্টিত করবে? সমপরিমাণ তো বণ্টিত হবে না, কারণ দুজনের ধারকত্ব আলাদা। ধারকত্ব আলাদা থাকলে, ধারকত্ব মানে কি? আধানের ধারণ ক্ষমতা। তাহলে আধানের ধারণ ক্ষমতা কেমন করে সমান সমানভাবে বণ্টিত তুমি করবে? কারণ এখানে তো তাদের ধারকত্বটা আলাদা। তাহলে তুমি মনে করো এতে চার্জ দিলে কিউ ওয়ান, বিতে চার্জ দিলে কিউ টু, অর্থাৎ টোটাল চার্জ এখানে ভাগ হয়ে গেল কিউ ওয়ান প্লাস কিউ টু। টোটাল চার্জ কিউ ওয়ান প্লাস কিউ টু। এতে গেছে কিউ ওয়ান চার্জ, বিতে গেছে কিউ টু চার্জ। এবার পরীক্ষার সময় তোমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করবে যে কিউ ওয়ান আর কিউ টুটা কত, কিউ ওয়ান আর কিউ টুর মানটা কত। কীভাবে তুমি বণ্টিত করলে? সমবিভব সম্পন্ন দুটো পরিবাহী আছে, তাদের মধ্যে আধান বন্টনের ফলে কি পরিমাণ আধান তাদের মধ্যে গেল। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথম যে পরিবাহী তার মধ্যে কত আধান গেছে? কিউ ওয়ান। কিউ ওয়ানটা সমান সমান কত হবে? কিউ ওয়ান সমান সমান হবে আধান গুণ ভোল্টেজ, এক্ষুনি করালাম, আধান গুণ বিভব অর্থাৎ সি ওয়ান ভি। দ্বিতীয় পরিবাহীর মধ্যে কত গেল? চার্জ কিউ টু ইজুকাল টু একই রকমভাবে সি টু ইন্টু ভি। এর ধারকত্ব সি টু এবং বিভব হচ্ছে ভি। আচ্ছা, এবার আমি সিম্পলি ভাগ করে দিচ্ছি। কিউ ওয়ান বাই কিউ টু ইজুকাল টু সি ওয়ান বাই সি টু। অর্থাৎ তোমাকে যেটা বললাম, অর্থাৎ ধারকত্ব দেখো আধানের সঙ্গে সমানুপাতিক, ধারকত্ব আধানের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ দুটোর যদি ধারকত্ব সমান হতো দুটো পরিবাহী গোলকের, তাহলে আধান সমভাবে বণ্টিত হতো, তখন কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে ধারকত্ব আলাদা। আচ্ছা, এই লাইনটাকেই আমি এরকম করে লিখতে পারি, কিউ ওয়ান বাই সি ওয়ান ইজুকাল টু কিউ টু বাই সি টু, লেখাই যায়। আচ্ছা, এইবার তোমরা জানো যে একটা ম্যাথামেটিক্যাল, একটা অ্যালজেব্রায় তোমরা জানো একটা ম্যাথামেটিক্যাল টুল বলতে পারো, সেটা হচ্ছে এ বাই বি ইজুকাল টু, যদি এক্স বাই ওয়াই হয়, দুটো ভগ্নাংশ যদি পরস্পরের সঙ্গে সমান হয়, তাহলে ভগ্নাংশ দুটোর লবের যোগফল আর হরের যোগফলও তাদের সঙ্গে সমান হবে। অর্থাৎ এ প্লাস এক্স, এ প্লাস, সরি এখানে কী লিখলাম আমি, এ প্লাস এক্স আর বি প্লাস ওয়াই, অর্থাৎ তাদের লবের যোগফল আর হরের যোগফলও সমান হবে। তো এই কনসেপ্টটা এবার আমি এখানে কাজে লাগাবো। কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। কিউ ওয়ান প্লাস কিউ টু অর্থাৎ কিউ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। আচ্ছা, তাহলে এখান থেকে কিউ ওয়ানটা কত বেরালো? কিউ ওয়ানটা বেরিয়ে গেল কিউ ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, এবং কিউ টুটা বেরিয়ে গেল কিউ ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। অর্থাৎ দেখো আধানটা কীভাবে বণ্টিত হয় সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। টোটাল চার্জ ডিভাইডেড বাই প্রথম ধারকের ধারকত্ব ডিভাইডেড বাই টোটাল ধারকত্ব।
আর দ্বিতীয় পরিবাহী গোলকের মধ্যে কত আধান যাবে সেটা হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই সেই গোলকের ধারকত্ব ডিভাইডেড বাই টোটাল ধারকত্ব। আচ্ছা, তাহলে এত দূর আমরা জানলাম। আচ্ছা, আমি এবার এটা মুছে দিচ্ছি। এখানে করছি। যদি সিজিএস পদ্ধতি বলে দেওয়া থাকে, সিজিএস পদ্ধতিতে একটু আগেই তোমাদের বললাম যে ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমান হয় সাংখ্যমানটা, তাহলে আমরা বলতে পারি Q1 ইকুয়াল টু কি, এখানে আমরা তাহলে ধারকত্বের জায়গায় ব্যাসার্ধ বসিয়ে দিতে পারি Q ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। একই রকমভাবে Q2 মানে কি, Q ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখান থেকেও যদি আমরা Q1 বাই Q2 করে দিই তাহলে হচ্ছে R1 বাই R2। অর্থাৎ বুঝতেই পারছি ধারকত্ব তাদের ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। যার ব্যাসার্ধ যত বড় হবে, অর্থাৎ পরিবাহী গোলকের সাইজ যত বড় হবে, তার মধ্যে তত বেশি আধান যাবে, এটা আমরা বুঝতে পারছি। এবার যদি তোমাকে বলে যে আধানের তলমাত্রিক ঘনত্বের সঙ্গে কি সম্পর্ক, আধানের তলমাত্রিক ঘনত্বটা কি তোমাদের জানা উচিত। প্রথম অধ্যায়ে পড়েছো তোমরা যে কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব বলি। প্রথম গোলকের তলমাত্রিক ঘনত্ব ধরে নাও সিগমা 1, সেটা কত, Q1 বাই 4 পাই R1 স্কোয়ার। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে ধরে নাও সিগমা 2, সেটা হচ্ছে যে Q2 ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার। অতএব সিগমা 1 বাই সিগমা 2 করলে কি হবে, এখানে Q1 বাই Q2 ইন্টু R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার। তো Q1 বাই Q2 এর মান তো আমরা আগেই বার করে রেখেছি, এখানে R1 বাই R2 ইকুয়াল টু R2 বাই R1। অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্বের সঙ্গে কিন্তু রেডিয়াসটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে আধানের তলমাত্রিক ঘনত্ব তাদের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কিন্তু পড়ালাম যেটা, এখন একবার তোমরা দেখে নাও। একবার আমরা যেটা পড়ালাম সেটা হচ্ছে যে সমবিভব সম্পন্ন দুটো পরিবাহী গোলকের মধ্যে আধান কিভাবে বণ্টিত হয়। এই ফর্মুলাটা আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করব যে ভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন। ভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধান বণ্টন। একই রকম এখানে আমরা দুটো পরিবাহী গোলক নেব, কিন্তু অন্তরক হাতল। এর নাম দিয়ে দেবো এ, এটা বি পরিবাহী গোলক। প্রথমে অনাহিত আছে এরা, প্রথমে এদের মধ্যে কোনো চার্জ নেই। আচ্ছা, এবার ভিন্ন বিভবযুক্ত বলেছে। দেখো আমি কিন্তু এদেরকে কোনো সরু তার দ্বারা কানেকশান করিনি, যেটা কিন্তু আগের বার আমরা করেছিলাম। কারণ আমরা জানি এখানে আমাদের ভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধান বণ্টন করতে বলেছে, অর্থাৎ এই পরিবাহী গোলক দুটোর বিভব প্রভেদ আলাদা। আমরা জানি যে যখনই আমরা পরিবাহী গোলক দুটোকে পরিবাহী তার দ্বারা যুক্ত করব, তখনই কিন্তু তাদের মধ্যে আধানের পরিবহন হবে, এবং আধানের পরিবহন হতে হতে দুটো পরিবাহীর মধ্যে বিভব সমান হয়ে যাবে, যেটা আমরা চাই না আমাদের। তাই জন্য পরিবাহী গোলক দুটো এখানে কিন্তু আমাদের যুক্ত করলে চলবে না। তাহলে আমাদের বিভব আলাদা বলেছে। তাহলে আমি ধরে নিলাম যে এই গোলকের বিভব হচ্ছে V1, এই বি গোলকের বিভব হচ্ছে V2, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। এবার তোমাকে আমি কিউ পরিমাণ আধান দিলাম। কিউ পরিমাণ আধান দিয়ে বললাম
যে এ আর বি এর মধ্যে ভাগ করে দাও, বন্টন করে দাও। তো তুমি আগের মতোই সমানভাবে তো বন্টন করতে পারবে না, কারণ এদের ধারকত্ব আলাদা। ধরে নিলাম তুমি এ এর মধ্যে Q1 পরিমাণ দিলে, বি এর মধ্যে দিলে Q2, এবং তাহলে টোটাল চার্জ কত হলো? টোটাল চার্জ Q মানে হচ্ছে Q1 প্লাস Q2। তাহলে Q1টা কত? Q2 বাই কত? Q ইজুকাল টু Q1, তাহলে কত হবে? Q1 মানে এই পরিবাহী গোলকের মধ্যে কত আধান জমা আছে, সেটা হচ্ছে তার ধারকত্ব ইন্টু বিভব, দ্যাট ইজ C1 V1। একই রকমভাবে Q2 মানে কত? C2 V2, কারণ দ্বিতীয় গোলকের ক্ষেত্রে Q2 মানে কত? C2 ইন্টু V2। টোটাল চার্জ Q ইজুকাল টু Q1 প্লাস Q2, দ্যাট ইজ C1 V1 প্লাস C2 V2। এইটা হচ্ছে টোটাল চার্জ। এবার তুমি এই আধানটা তুমি বন্টন করছো। আচ্ছা, বন্টন কিভাবে করবে? এইবার আমি এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম। আগে কিন্তু যুক্ত করিনি, এখন আমি যুক্ত করলাম পরিবাহী তার দিয়ে, এবং ধরে নিলাম যে V1 গ্রেটার দেন V2, অর্থাৎ এ পরিবাহী যে গোলকের ধারকত্ব সেটা বি পরিবাহী গোলকের ধারকত্ব অপেক্ষা বেশি। তাহলে কি হবে? তাহলে তোমরা জানো, এর আগের দিনই পড়িয়েছি যে আধান সবসময় উচ্চ বিভব সম্পন্ন কোনো পরিবাহী থেকে নিম্ন বিভব সম্পন্ন পরিবাহীর দিকে যায়। অর্থাৎ এখানে আধান এ পরিবাহী থেকে বি পরিবাহীর দিকে চলে যাবে, এবং এই আধানের প্রবাহটা কতক্ষণ চলবে? যতক্ষণ না উভয়ের বিভব সমান হয়, অর্থাৎ উভয়ের পোটেনশিয়াল যতক্ষণ না ভি হয় ততক্ষণ কিন্তু এবং আধানের পরিবহনটা চলবে। তাহলে এখন ধরে নাও যে আধান দুটোতে সমান সমান হয়ে গেছে, অর্থাৎ দুটোরই পোটেনশিয়াল হচ্ছে ভি। দুটোরই যদি পোটেনশিয়াল ভি হয়, তাহলে এখন তাহলে আধান কত? এখন Q1 কত? মানে যুক্ত করার পরে, এটা আমি লিখে দিচ্ছি, যুক্ত করার পরে Q1 সেটা কত? সেটা হচ্ছে তার C1 ইন্টু ভি, ধারকত্ব C1 ইন্টু এখনকার ভোল্টেজ ভি। Q2 মানে কত? সেটা হবে C2 ইন্টু ভি, তার ক্যাপাসিটেন্স ইন্টু এখনকার ভোল্টেজ ভি। তাহলে এই Q1 আর Q2 কত হচ্ছে এখন? তাহলে Q ইজিক্যাল টু এখন কত হচ্ছে? C1 ভি প্লাস C2 ভি। এটাও Q, এটাও Q, দুটো সমান হবে, অর্থাৎ C1 V1 প্লাস C2 V2 ইজিক্যাল টু C1 ভি প্লাস C2 ভি। তাহলে এখান থেকে কমন পোটেনশিয়ালটা পেয়ে যাচ্ছি আমরা। ভি এর মানটা কত দাঁড়াচ্ছে? C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইটা হচ্ছে কমন পোটেনশিয়াল, অর্থাৎ যুক্ত করার পরে দুটো পরিবাহীরই কমন পোটেনশিয়াল দাঁড়াচ্ছে ভি। ভি এর রাশিমালাটা কত পেলাম? সেটা হচ্ছে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এইবার আমি কি বললাম? আমি বললাম যে এ পরিবাহীর বিভবটা বেশি ভি অপেক্ষা, এই বি পরিবাহী অপেক্ষা ভোল্টেজ বেশি। তাহলে কি করবে? কে আধান বর্জন করবে, কে গ্রহণ করবে? অবশ্যই যার ভোল্টেজ বেশি সে আধান বর্জন করবে, অর্থাৎ এ পরিবাহী আধান বর্জন করবে এবং বি পরিবাহী আধান গ্রহণ করবে। তাহলে তোমাকে যদি বলি যে আধান কতটা বর্জন করলো, এ পরিবাহী আধান কতটা বর্জন করলো, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি করি, এ পরিবাহী দ্বারা
বর্জিত আধান, সেটাকে আমরা নাম দিব Q1 ড্যাশ। সেটা কত কত আধান বর্জন করেছে? এ পরিবাহী, যেটা তার প্রাথমিক আধান ছিল, C1 V1 ছিল তার প্রাথমিক আধান যুক্ত করার আগে, এবং যুক্ত করার পরে আধান কত দাঁড়িয়েছে? C1 V। তাহলে এই দুটো আমরা বাদ দেব, C1 V1 মাইনাস C1 V। তাহলে এটা করলে কত হচ্ছে? C1টা কমন, V1 মাইনাস V, V এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? C1 প্লাস C2, C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2। আচ্ছা, আমি এটা মিটিয়ে দিচ্ছি, এখন আমাদের বোঝা হয়ে গেছে। তাহলে এটা করলে কত দাঁড়াচ্ছে? ক্যান্সেল, C1 C2 V1 মাইনাস V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এ পরিবাহী দ্বারা বর্জিত আধান আমরা পেয়ে গেলাম, মানে এ পরিবাহী কত আধান বর্জন করেছে। তাহলে বি পরিবাহী কত আধান গ্রহণ করেছে সেটা আমরা দেখি এবার। বি পরিবাহী দ্বারা গৃহীত আধান, বি পরিবাহী দ্বারা গৃহীত আধান সেটা কত? Q2 ড্যাশ। সেটা কত? বি পরিবাহী আধান গ্রহণ করেছে, তার মানে তার যুক্ত করার পরের চার্জটা বেশি। তাহলে যুক্ত করার পরে তার চার্জ কত ছিল? C2 V। আর যুক্ত করার আগে কত ছিল? C2 V2। তাহলে এটা যদি আমরা করি, C2 V এর মানটা বসাবো এখান থেকে, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 মাইনাস V2। এটা যদি করি আমরা, একদম সেম আসবে ওটার সঙ্গে, C1 বাই C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2। অর্থাৎ আমরা দেখতে পেলাম Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু Q2 ড্যাশ। অর্থাৎ এ পরিবাহী ঠিক যতগুলো আধান বর্জন করবে, বি পরিবাহী দ্বারা কিন্তু গৃহীত আধানের মান ঠিক সমান। এ পরিবাহী দ্বারা বর্জিত এবং বি পরিবাহী দ্বারা গৃহীত আধানের মান সমান। আচ্ছা, এবার আমরা যেটা করব, থার্ড টপিক, যেটা হচ্ছে যে এই যে আধান যে হচ্ছে, আধান যে আমরা এই যে পরিবহনটা হলো, আধানের পরিবহনের ফলে কি আদৌ কোনো শক্তির অপচয় হলো, কোনো শক্তির ক্ষয় হলো, না শক্তি সাশ্রয় হলো, কি হলো সেটা আমরা দেখি। যদিও বাস্তবে শক্তি সাশ্রয় থাকা সম্ভব না, তো দেখি আমরা কি হয়। এই যে আধান বন্টনটা হলো দুটো পরিবাহীর মধ্যে, তাহলে আধান বন্টনের ফলে কতটা আধানের বা শক্তির অপচয়টা হলো। যুক্ত করার আগে টোটাল এনার্জিকে আমরা E1 দিয়ে লিখছি। টোটাল এনার্জি কত ছিল? যুক্ত করার আগে হাফ C1 V1 স্কোয়ার ছিল, কারণ যুক্ত করার আগে প্রথমটার পোটেনশিয়াল ছিল V1 প্লাস পরেরটার ছিল হাফ C2 V2 স্কোয়ার হবে। কিন্তু যুক্ত করার পরে কত হবে টোটাল এনার্জি? যুক্ত করার পরে E2 হয়ে যাবে। তাহলে তখন কি হবে? তখন তো পোটেনশিয়াল, কমন পোটেনশিয়াল V চলে এসছে, তখন হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। আচ্ছা, এবার আমরা E1 মাইনাস E2 করব। যদি করে দেখি E1 মাইনাস E2 এটা একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে যুক্ত করার পরে, অর্থাৎ পরিবাহী তার দ্বারা সংযুক্ত করার পরে, অর্থাৎ আধান বণ্টিত হওয়ার পরে সেখানে কোনো শক্তির অপচয় হয়েছে। তো আগে আমরা করে দেখি এটা কি দাঁড়ায়, এটা পজিটিভ না নেগেটিভ কি দাঁড়ায় করে দেখি। হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 V স্কোয়ার মাইনাস হাফ C2 V স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখানে V এর ভ্যালুটা বসিয়ে দেবো। V এর ভ্যালুটা এখানে আমরা এটা বসাবো, যেটা বার করলাম একটু আগে,
C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো এইটা করে দেখবো, এটা তোমরা বাড়িতে করবে, এখন আমি আর করছি না। এটা করে দেখবে হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার বেরাবে, এবং যেটা অবশ্যই একটা পজিটিভ ভ্যালু। কেন? তার কারণটা হচ্ছে C1 আর C2 দুটোই হচ্ছে পজিটিভ ভ্যালু, C1 আর C2 দুটোই হচ্ছে পজিটিভ ভ্যালু, অর্থাৎ এই টার্মটা পজিটিভ, আর এটা তো পূর্ণবর্গ রাশি, এটা তো পজিটিভ হবেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত করার পরে কিন্তু একটা শক্তির অপচয় হচ্ছে। তো শক্তির নিত্যতা সূত্র অনুসারে এই শক্তিটা কোথায় যাবে? এই শক্তিটা নিশ্চয়ই অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ সেটা হতে পারে সংযুক্ত যে তার আছে সেই তারে কোনো শক্তি হিসাবে, মানে অন্য কোনো শক্তি ক্ষয়প্রাপ্ত শক্তিতে তাপ শক্তি হিসাবে যেতে পারে, বা দুটি তারের সংযোগ করার পর শব্দ শক্তি বা আলোক শক্তিতেও পরিণত হতে পারে। তো মোট কথা শক্তিটা রূপান্তরিত হয় অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ এইটা হচ্ছে আধান বণ্টিত হওয়ার পর শক্তির অপচয় কত হলো সেটা আমরা বার করে দেখালাম। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এখানে পরপর দুটো নিউমেরিক্যালস রেখেছি। যে প্রথম অঙ্কটা কি বলছে, দুটি অন্তরিত ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এদেরকে যথাক্রমে 10 ইএসইউ বিভব ও 15 ইএসইউ বিভব দেওয়া হলো। গোলক দুটি যুক্ত করলে কি পরিমাণ শক্তিক্ষয় হবে? অর্থাৎ আমরা একটু আগেই যেটা করলাম তারই কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিয়েছি এখানে। তাহলে প্রথমে গোলক দুটো যুক্ত করা হয়নি, তাহলে প্রথমে যুক্ত করার আগে তাদের টোটাল এনার্জি বার করব, এবং তার দ্বারা যুক্ত করার পরে তাদের টোটাল এনার্জি বার করব। বার করার পরে দুটো এনার্জি আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা E1টা করি। E1টা কত? সংযুক্ত করার আগে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এই মানটা কত হবে? হাফ C1 এর ভ্যালু কত বলে দেওয়া আছে? আচ্ছা, ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে, মানে সিজিএসে তোমরা জানো যে ধারকত্ব এবং তার ব্যাসার্ধ সাংখ্যমান সমান, অর্থাৎ আমরা এখানে ধারকত্ব ধরে নেব 5 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে? তাহলে এখানে 5 ইন্টু V1 মানে প্রাথমিক প্রথম 10 স্কোয়ার প্লাস C2 মানে কত? 10 ইন্টু বিভব মানে 15 স্কোয়ার। তাহলে এত আর্গ হবে। আচ্ছা, এবার যুক্ত করার পরে বিভব কত হবে? যুক্ত করার পরে এনার্জি কত হবে? সেটা হচ্ছে হাফ C1। যুক্ত করার পরে তো আর V1 V2 থাকবে না, যুক্ত করার পরে একটাই ভোল্টেজ, হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। তাহলে এটা কি হবে? আচ্ছা, তাহলে এখানে তোমাকে ভি এর মানটা আগে বার করতে হবে। ভিটা কত? ভিটা হচ্ছে এক্ষুনি পড়ালাম, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। C1 V1 মানে 5 ইন্টু 10 মানে 50 প্লাস C2 V2 মানে 15 ইন্টু 10 150 ডিভাইডেড বাই C1 প্লাস C2 মানে ব্যাসার্ধ দুটির যোগফল 15, অর্থাৎ 200 বাই 15। এত বিভব। তাহলে এখানে যদি আমরা মানটা পুট করে দিই, হাফ কমন নিয়ে C1 এর ভ্যালু বসাবো 5 ইন্টু 40 বাই 3 স্কোয়ার, 200 বাই, এটাকে কাটাকুটি করলেও হয়, আমি একবারে রেখে দিয়েছি 200 বাই 15 প্লাস C2 মানে কত? C2 মানে 10, তাহলে এত আর্গ। ঠিক আছে? তাহলে E1 আর E2 পেয়ে গেছো তুমি। তাহলে এই দুটো মান বের করবে বাড়িতে এবং বার করার পর বিয়োগ করবে, তাহলেই তুমি শক্তি ক্ষয় পেয়ে যাবে। তো এটা গেল প্রথম অঙ্কটা। তাহলে এটা আমি মুছে দিচ্ছি এটা। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে দুটি সমান তড়িতাহিত এবং সমান আয়তনের সমান বুদবুদ একত্রে মিশে একটি মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত হলো। ছোট বুদবুদের বিভব ভি হলে বড়
বুদবুদ হবে এটা। বড় বুদবুদটির বিভব কত? বড় বুদবুদটির কত বিভব? দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দুটি সমান তড়িতাহিত সমান আয়তনের সাবানের বুদবুদ। তাহলে ধরে নাও যে দুটি যেগুলো ছোট ছোট তাদের তাদের ব্যাসার্ধ ধরে নাও আর, আর দুটো মিলে যে বুদবুদ তৈরি হবে তার ব্যাসার্ধ ধরে নাও ক্যাপিটাল আর। তাহলে দুটোর বুদবুদের মোট আয়তন মানে বড় বুদবুদের আয়তন, দ্যাট ইজ 2 ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব বড় বুদবুদের ব্যাসার্ধ। অর্থাৎ এখান থেকে কাটাকুটি করলে কি হচ্ছে, 2r কিউব ইকুয়াল টু আর কিউব। অতএব আর মানে হচ্ছে 2⁻1/3 ইন্টু আর। আচ্ছা এবার ছোট বুদবুদের বিভব বলে দিয়েছে ভি। ভি সমান সমান কত? ছোট বুদবুদের চার্জ কত? ধরে নাও ছোট বুদবুদের প্রত্যেকটি চার্জ কিউ আর তার ব্যাসার্ধ হচ্ছে আর, এটা তো আগেই ধরেছি। তাহলে এখান থেকে কি হচ্ছে, কিউ মানে হচ্ছে ভি ইন্টু আর। তাহলে কি জানতে চেয়েছে, বড় বুদবুদটির বিভব। তাহলে বড় বুদবুদের বিভব, বড় বুদবুদের বিভব সেটা কত হবে, 2q ডিভাইডেড বাই আর হবে। 2q মানে হচ্ছে 2vr ডিভাইডেড বাই 2⁻1/3 ইন্টু আর। আচ্ছা তাহলে আর আর ক্যান্সেল হলো, 2⁻2/3 ইন্টু বড় হাতের ভি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমরা এইটুকুই রাখছি। এর পরের দিন আমরা পড়ব ধারক, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, ধারক পড়ব, ধারকের গঠন, কার্যনীতি এবং আদার্স যা যা আছে আমরা পরের দিন পড়ব। তোমরা বাড়িতে ভালো করে আজকের টপিকটুকু পাঠ্যপুস্তকটা খুঁটিয়ে পড়ো, বারবার পড়ো, তাহলে দেখবে তোমরা ঠিকই, তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ।